দেখছেন ট্রাইব টিভি বাংলা, আর বিশেষ অতিথির আরও একটি পর্ব নিয়ে আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজ আমাদের সঙ্গে ট্রাইব টিভি বাংলার স্টুডিওতে রয়েছেন রায়গঞ্জের প্রখ্যাত ভাস্কর শ্যাম সুন্দর পাল, যিনি একাধারে অভিনেতা আবার একাধারে ভাস্কর। আজ তার সঙ্গেই আড্ডা দেবো আমরা। ট্রাইব টিভি বাংলায় অনেক অনেক স্বাগত শ্যাম সুন্দর দা আপনাকে। ধন্যবাদ। আপনি যে এই ভাস্করের কাজের সঙ্গে যুক্ত কতদিন ধরে? ভাস্করের কাজের সাথে যুক্ত আমি যদি পেশাগতভাবে বলি সেটা তাও 6 থেকে 7 বছর হয়ে গেল, মানে আফটার কলেজ। তার আগে বাবার পাশে বসে বাবার কাজগুলো দেখা, তো সেই অর্থে অনেকটা ছোটবেলা থেকেই শুরু। এটা কি আপনার এখন নেশা নাকি পেশা? এটা একটা খুবই মানে শক্ত প্রশ্ন হয়ে গেল, কারণ হচ্ছে নেশা না পেশা, কারণ এখন এটা অবশ্যই আমার জীবিকা নির্বাহের একটা উপায়। হ্যাঁ, নেশা তো হয়েই যায় কাজ করতে করতে, এবং এটা ভালোবাসা ছিল বলেই আমি কোথাও গিয়ে এটাকে পেশা করার সাহসটা দেখাতে পেরেছি। আপনি অভিনয় জগতের সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন, মডেলিংও করেছেন। সেই লাইমলাইটটা ছেড়ে একদম অন্য একটা জগৎ, শিল্পের জগৎ, কেন? প্রথমত হচ্ছে অভিনয় বা মডেলিং, এই দুটো জিনিস আমার সাথে হয়তো বা ওতপ্রোতভাবে জড়িত থাকবে যতদিন মানে আছি আমি, কারণ অভিনয়টা আমার খুবই এমন একটা মনের এমন এক জায়গা করে বসে আছে যেটা থেকে সরানোটা সম্ভব নয়। আর এটা আমি ছোটোবেলার থেকে আমি এই পরিবেশেই বড় হয়ে উঠেছি। এই আর্ট আমি ছোটোবেলার থেকে আমি হয়তো বা জ্ঞান হওয়ার পর রং তুলি, আর্ট, এসবের সাথে আমি দেখেছি, বাবাকে এগুলোই করতে দেখেছি। বাবাকে দেখেছি অনেক ছাত্র, তাদেরকে ড্রয়িং আঁকা শেখাতে। তো এটা আমার কাছে একটা বাস্তব ছিল সেই সময়। ধীরে ধীরে যখন বেড়ে ওঠার পর নিজের কিছু ভালো লাগা তৈরি হয় মানুষের জীবনে, তো তার মধ্যে একটা হচ্ছে অভিনয়। আমি অভিনয়ে লাইমলাইট আমি জানি না, তবে আমি এখনও নাটকের সাথে জড়িত আছি। সেটা জানি না কতটা লাইমলাইট, তবে হ্যাঁ, অভিনয়ের সাথে জড়িত আছি এখন একেবারেই। তার মানে আপনার শিক্ষাগুরু আপনার বাবাই? হ্যাঁ, শিক্ষাগুরু আমার বাবাই। বাবার কাছ থেকেই যা আমি শিখেছি। আমি আরও একজনকে শিক্ষাগুরু মানি, যাকে আমি চোখে দেখিনি, আমার ঠাকুরদা। আমার জন্মের আগেই উনি গত হয়েছেন। তিনিও ভাস্কর ছিলেন। তার অনেক সৃষ্টি, যেটা আমি তাকে দেখিনি, কিন্তু তার ওই কাজগুলো আমাকে উদ্বুদ্ধ করে, এখনও অনুপ্রাণিত করে আমি আরও ভালো করে যেন যেতে পারি। তার মানে বংশ পরম্পরায় আপনাদের ফ্যামিলিতে এই যে ভাস্কর, এটা চলে আসছে? হ্যাঁ, মানে আমার ইমিডিয়েট ফ্যামিলি তো আছেই আঁকার সাথে বা এই ভাস্কর্যের সাথে জড়িত, এবং আমাদের যারা আরও আছে, আমাদের আরও যারা ফ্যামিলির আত্মীয়রা আছে, তারাও অনেকেই এই আঁকার সাথে জড়িত। তো হয়তোবা সেখান থেকেই কিছু জিনিস তো পুরো পরিকল্পিত থাকে, যেটার উপর আমাদের পুরোপুরি হাত থাকে না। সেটাই হয়তোবা হয়েছে আমার সাথে। আপনাদের ফ্যামিলিতে কিভাবে এই শিল্পটা এলো? কারণ জেনারেলি মানুষকে দেখা যায় যারা মাটির জিনিস তৈরি করেন, কাঠের জিনিস তৈরি করেন, কিন্তু পাথরের জিনিস তৈরি করেন এমনটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়। আর সেখানে আপনাদের ফ্যামিলি বংশ পরম্পরায় একেবারে এই ভাস্কর্যের রীতিটাকে মেনটেন করছে। কিভাবে আপনাদের ফ্যামিলিতে প্রথম এলো এই রীতিটা? দেখুন, আমি ঠাকুরদার আগে কেউ করতো কিনা আমি সে সম্পর্কে আমি খুব একটা জানি না, তবে ঠাকুরদার জিনিস কাজ সেগুলো আমি দেখেছি। সেগুলো পাথরের নয়, তবে সিমেন্টের হয়েছে, পোড়ামাটির কাজ হয়েছে, মানুষের স্ট্যাচু, এসব আমার ঠাকুরদা করতেন। রায়গঞ্জের বিভিন্ন বিভিন্ন নাম জায়গাগুলো কিন্তু ওনার স্ট্যাচু তৈরি শিল্পগুলো আছে। হ্যাঁ, পাথরের কাজের সাথে জড়িত মানে আমার বাবা প্রথম এই কাজটা শুরু করেছিলেন। উনিও কিছু এক্সপেরিমেন্টের মাধ্যমে, মানে ওই মাটির কাজ কিছুটা, তারপরে কিছুটা কাঠের মধ্যে সেই কার্ভিংয়ের কাজ, সেটাই আস্তে আস্তে বাড়তে ওটা উনি পাথর নিয়ে এসে পাথরের মধ্যে নিজে এইসব
রূপদান করার চেষ্টা শুরু করেছিলেন। তো সেটার আজকে এই আপনার বাবা বা ঠাকুরদা কেউই মানে প্রাতিষ্ঠানিকভাবে এই বিষয়টায় কোনো শিক্ষা লাভ করেননি, নিজেরা এক্সপেরিমেন্টের মাধ্যমে শিখেছেন, আপনিও তাই। মানে এটা কি শিল্প কি এমনই যে নিজে হাতে শেখা যায়, কারোর কাছে শেখার সেভাবে দরকার পড়ে না? না, এটা 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 আমি বলবো যে এটা যদি খুবই একপেশি কথা হয়ে যাবে। আমি যদি বলি যে শেখার দরকার পড়ে না, সেটা মানে আমি বলতে চাইলাম যে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো দরকার পড়ে না বা কোনো সার্টিফিকেটের দরকার পড়ে না। হয়তোবা পড়ে না, আবার হয়তোবা পড়ে। কারণটা আমি বলছি, কারণ আমরা শিল্প বা এই আর্ট যে কোনো জিনিস, সেটা হয়তোবা কিছুটা বা অনেকটাই উপরওয়ালার বলে যে গড গিফটেড হয়, কিন্তু তার পলিশড কাজটা কিন্তু কোনো প্রতিষ্ঠানই করে। আমার ক্ষেত্রে প্রতিষ্ঠানটা আমার বাবা হয়েছে। হ্যাঁ, এবার প্রতিষ্ঠান চেঞ্জ হয়, প্রতিষ্ঠান কারো ক্ষেত্রে ইউনিভার্সিটি হতে পারে, কারো ক্ষেত্রে স্কুল হতে পারে, কারো ক্ষেত্রে অন্য কিছু কলেজ হতে পারে। আমার ক্ষেত্রে সেই সুযোগটা হয়তো বা হয়ে ওঠেনি। তবে অবশ্যই শেখার দরকার আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে, আমি এখনো মনে করি। আমি কিছুটা হয়তোবা নিজেকে আনলাকিও বলবো যে আমি হয়তোবা সেই একদম তথাকথিত বি ফাইন বা ফাইন আর্টসের ডিগ্রি নিয়ে আমি পাশ করিনি, কোনোদিন মনে হয়নি। অবশ্যই হয়েছে, তবে আমার জীবনটা হয়তো অন্য খাতেই চলেছে, তো সেটা সুযোগটা হয়নি একেবারে। আর আপনাকে যদি বলা হয় যে অভিনয়টাও তো এক ধরনের শিল্প, অবশ্যই অভিনয়টাও একটা শিল্প, আর আপনি যে কাজের সাথে রয়েছেন এখন জড়িত, ভাস্কর, এটাও একটা শিল্প। এই দুটোর মধ্যে একটাকে যদি বেছে নিতে বলা হয়, কোনটাকে বেছে নেবেন? এটা খুব টাফ, কারণ হচ্ছে আমি কোনোটাকে ছাড়তে পারিনি এবং ছাড়তে চাইও না। আমি দুটোকেই আমি যতদিন আমি পারবো আমি মেনটেন করে চলতে চাই। অভিনয়ের জায়গাটা আমার একদমই খুব মনের কাছের একটা জায়গা, তাই ওটা আমার কাছে খুব স্পেশাল। ওটা আমি যতদিন পারবো আমি ওটার সাথে জড়িত থাকবো এবং থাকতেও চাই। তাই আর এটাও ঠিক তাই, এটা আমার এমন নয় যে হেলায় পাওয়া একটা শিশু, একেও আমার লালন করতে হয়েছে। কারণ আমি যেহেতু ওই পুঁথিগত প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার ছিল না, আমি জলের মধ্যে পড়ে গিয়ে সাঁতার শিখেছি, তাই আমাকে অনেক হাত পা নাড়াতে হয়েছে শেখার জন্য। এখন 2024-এ দাঁড়িয়ে জীবন অনেকটাই গতিশীল হয়ে গেছে, আমাদের খুব ফাস্ট লাইফস্টাইল। তো সেখানে দাঁড়িয়ে বাবা মায়েরা দেখা যায় যে তাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করতে উদ্বুদ্ধ করেন, কিন্তু কোনো একটা শিল্পকে পেশা হিসাবে বেছে নিতে ততটা এনকারেজ করেন না আজকালকার বাবা মায়েরা, সেটা দেখা যায়। আর তার একটা মূল কারণ যেটা, যে এই শিল্প থেকে হয়তো সে তার পেটের ভাত, যদি পাতি বাংলায় বলি, সেটা ঠিকভাবে জোগাড় করতে পারবে কিনা, সেই অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে আপনি এই ভাস্করের কাজটাকে পেশা হিসাবে বেছে নিয়েছেন এবং সেটা দিয়েই আপনি আপনার যে জীবন, সেই জীবন যাপন করছেন, এই ভাস্করকে কাজে লাগিয়ে আপনার জীবন ধারণ করছেন বলা যায়। তো কি বার্তা দেবেন আজকের সমাজকে? আমি এই বার্তাই দেব যে শুধু ভাত নয়, বিরিয়ানিও জুটে যাবে শিল্পের সাথে জড়িয়ে থাকলে, যদি না সেই শিল্পর সাথে আপনি সৎ থাকেন। আপনাকে সেই সৎ থাকতে হবে যে আপনি যে কাজটা করছেন সেটা আপনি ডাক্তারি করুন বা ইঞ্জিনিয়ারিং করুন বা আর্টিস্ট হন, সেটার সাথে সৎ থাকতে হবে। সেই কাজটা যে সেটা ভালোবেসে করতে হবে। ওই এক্সিলেন্সের পেছনেই তো সাকসেস আসে। 3 Idiots বলেছিল, হ্যাঁ, সাকসেসকে পিছে মত ভাগো। তো সাকসেসের পিছনে দৌড়ে লাভ নেই, প্রথমে তো নিজের কাজটাকে সেই মানের করতে হবে, তাহলে ডাল ভাত নয় বিরিয়ানি, এমনকি বিদেশে গিয়ে হয়তো বা আমাদের অনেক এরকম শিল্পী আছে যারা ইন্ডিয়ায় নিজের কাজ করার পরে বিদেশে কিন্তু তারা সেই পরিমাণেই নাম করেছে। যখন আপনি এটা বেছে নিয়েছিলেন পেশা হিসেবে, ভয় লাগেনি? এই যে অনিশ্চয়তার জায়গাটা আমি বলছিলাম, আমি যদি এত ক্যালকুলেটিভ হতাম তাহলে আমি জানি না কি করতাম, কিন্তু আমি এত ক্যালকুলেশন করে শিল্প হয় না হয়তো বা, তাই আমরা একটু খেয়ালি হই বলেই এইসব চলে যায়, অত হিসাব নিকেশ করে হয় না। আপনি এখন কি ধরনের মূর্তি বানান? দেখুন, আমাদের কাজটাই পুরোপুরি এখনো অবধি আমার অর্ডার অ্যান্ড সাপ্লাইয়ের উপর।
যেমন আপনি আমাদের এখানে বেশিরভাগ অর্ডারই পড়ে হচ্ছে আমাদের হিন্দু মূর্তি, ঠাকুরের মূর্তি যেগুলো হয়, হ্যাঁ, আর স্ট্যাচু, সেটা মহাপুরুষের হতে পারে, কোনো ব্যক্তির হতে পারে। তো এই দুটো কাজ মেনলি হয়। তো যেরকম অর্ডার হয় সেরকম সেই অনুযায়ী কাজ হয়, সেটা একদম ছোট থেকে হতে পারে বড় অবধি কাজ হয়। আপনি কি কোনো সংস্থার সঙ্গে যুক্ত যেখান থেকে অর্ডার আসে, বা নাকি যে কোনো মানুষ আপনাকে অর্ডার দিতে পারে? না, আমি একদমই আমাকেই সরাসরি আমার সাথেই কন্ট্যাক্ট হয়। আমার নিজের প্রতিষ্ঠান আছে, স্বপ্ন আর্ট অ্যান্ড কালচার বলে। তো তারা সেখানেই যোগাযোগ করেন। আমি ইউটিউবে বা ফেসবুকের থ্রুতে তারা যোগাযোগ করেন। আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলও আছে? হ্যাঁ আছে। মানে সেখানে কি আপনি শেখান, টিউটোরিয়াল দেন? না, এখনো ওই টিউটোরিয়াল দেওয়ার প্রথমত ধৃষ্টতা এখনো আমার হয়নি, কারণ আমি মনে করি আমার এখনো অনেক কিছু শিখতে হবে। তবে হ্যাঁ, আমি অবশ্যই আমার চাই যে আমি মানে শেখাতে, কারণ শেখালে আমি শুনেছি যে নিজের শিক্ষাটা আরও সমৃদ্ধ হয়। তো অবশ্যই শেখাতে চাই, তবে একটু একটু গুছিয়ে নিতে চাই আগে। তার আগে আপনি যে কাজগুলো করেন সেগুলো কি একাই করেন, না আপনার কোনো সহকারী রয়েছে? আছে, আমি তো আছি, আমার বাবাও আছেন, তার সাথে আরও আমার ওয়ার্কশপে কাজ অনেকেই করছেন আমার সাথে। তাদেরকে আমি নিজের মতো করে কিছুটা বুঝিয়ে শিখিয়ে আমার মতো করে কাজ শেখাচ্ছি। আর রায়গঞ্জেরই ধরুন বা এই বাংলার বা দেশের কোনো ছাত্রছাত্রী বা কোনো মানুষ যদি ইন্টারেস্টেড হন এটা আপনার কাছে শিখতে, আপনি কি শেখাবেন? হ্যাঁ, অবশ্যই শেখাবো। মানে আমি যতটুকু আমি শিখেছি এই অবধি আমি সেও ততটুকু শেখাতে পারবো, কিন্তু আমার মনে হয় যে আমি যদি আরেকটু শিখে নিতে পারি তাতে আরও হয়তো বা তাদের ভালো করে শেখাতে পারবো। সেই জন্যই আমি নিজেকে একটু নিজের শেখাগুলোকে একটু গুছিয়ে নিতে সময় চাইছি। কি ধরনের পাথরের উপর আপনাদের কাজ হয়? দেখুন, দু ধরনের পাথরের উপরে কাজ হয় জেনারেলি এই মুহূর্তে। সেটা হলো সাদা, যেটা শ্বেত পাথর আমরা যেটা বলি, হোয়াইট মার্বেল, সেটার ন্যাচারাল যেটা স্টোন হয় রাজস্থান, আর একটা ব্ল্যাক হয়, ঠিক আছে, সেটা গ্রানাইট হয়, কোষ্টি হয়। তো এই দু ধরনের কাজ জেনারেলি হয়। এই পাথরগুলো আপনারা কোথা থেকে আনান? পাথরগুলো সাদা পাথরের একমাত্র আমাদের ওই ঠিকানা ওই রাজস্থান থেকেই আসে। কালো পাথরও কিছু রাজস্থান এবং কিছু সাউথ ইন্ডিয়া থেকে আসে। বেশ, আমরা আবারও ফিরবো আলোচনায়। তার আগে একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা আড্ডা দিচ্ছিলাম রায়গঞ্জের প্রখ্যাত ভাস্কর শ্যামসুন্দর পালের সঙ্গে। শ্যামসুন্দর দা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। অনেকক্ষণ ধরেই আমরা আলোচনা করছি বিরতিতে যাওয়ার আগে থেকে ইনফ্যাক্ট। তো আপনাদের জানিয়ে রাখি যে শ্যামসুন্দর দা যেমন ভালো অভিনয় করেন, তেমনি ভাস্করের কাজের সঙ্গে যেমন যুক্ত রয়েছেন, তেমনি কিন্তু তিনি খুব ভালো গানও করেন। আমি শ্যামসুন্দর দা আপনাকে অনুরোধ করব যে আপনি যদি একটু দুকলি গেয়ে শোনান। ভালো গান করতে পারি কিনা জানি না, আমি খুবই শখে এবং নিজের গাই। হ্যাঁ, তো আপনারাও একটু ক্ষমা করে দেবেন ভুলচুক হলে। এখন চারিদিকে যে অবস্থাটা চলছে, আরজি কর, বিভিন্ন নারী সশক্তিকরণ নিয়ে এবং নারীদের উপর অত্যাচার নিয়ে, আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা গান খুব প্রাসঙ্গিক, হ্যাঁ, যেটা আমাদের আলো দেখায়, আশা। তো সেটাই করছি। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবে দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে, এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাক স্বাধীনতা। অসাধারণ, সত্যি চর্চা লাগে এত সুন্দর গাইতে গেলে। একদিকে এই সঙ্গীতের চর্চাটা ধরে রেখেছেন, অভিনয়ের চর্চা ধরে রেখেছেন, আবার তার সাথে এই ভাস্করের কাজ। কি করে টাইম ম্যানেজমেন্ট করেন? ঘুমোই না, এরকম কোনো ব্যাপার নেই। আগে হয়তো বা গান বাজনার সাথে সত্যি জড়িত ছিলাম, মানে পুরোপুরি গান বাজনা করেছি, কিন্তু এখন আর করা হয় না।
তবে হ্যাঁ, গান বাড়িতে করি, গিটার বাড়িতে বাজাই, এখন আর চলে না, এখন বাইরে আর করা হয় না। চর্চা না থাকলে এত ভালো গান। হ্যাঁ, বাড়িতে করি, বাড়িতে বাড়ির লোকজনের কান এবং মাথা দুটোই নষ্ট করি। সত্যি টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর, কারণ তিনটে শিল্পকে আপনি একসাথে চর্চার মধ্যে রেখেছেন এই এত দ্রুত গতির একটা সময়ে দাঁড়িয়েও, সেটা সত্যিই একটা সাধুবাদ দেওয়ার মতো জায়গা। থ্যাংক ইউ। আমরা আবারও আলোচনায় ফিরে আসি, যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে আপনি যে এই ভাস্করের কাজের সঙ্গে জড়িত, বিভিন্ন রকমের মূর্তি বানিয়েছেন, এখনো অবধি আপনার অভিজ্ঞতায় কয়েকটি সেরা অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। দেখুন, মূর্তি বানাই, সেটা যেহেতু অর্ডার অ্যান্ড সাপ্লাই আমি আগেই বললাম, তাই তার একটা পারিশ্রমিক ধার্য থাকে। তো সেই পারিশ্রমিক তো সত্যি আমরা প্রত্যাশা করি কাজটা করার পর, যথেষ্ট পরিশ্রমের কাজ। তো সেই গতানুগতিক এই পারিশ্রমিক পাওয়ার থেকেও একটা আনন্দ থাকে কিছু মানুষ যখন সেই পারিশ্রমিকের ওপরেও আশীর্বাদ দিয়ে যায়। এমন অনেক আমার আগের কাস্টমার যারা আছেন, তারা আমার হাত ধরে অনেক আশীর্বাদ করে গেছেন যে আমি অনেক তাদের মানে অনেক ভালো কাজ করছি এবং আরও যেন ভালো কাজ করতে পারি, এই আশীর্বাদ তারা দিয়ে গেছেন। এবং সেটা সত্যি আমার চলার পথেও তো অবশ্যই এটা মানে আমি জানি না এটা কত বড় অনুভূতি, আমার কাছে অনেক বড় অনুভূতি। কারণ অনেক কিছুর মাধ্যমে পয়সা উপার্জন করা যায়, কিন্তু এই যে মানুষের আশীর্বাদটা পাওয়া, সেটা কিন্তু সব প্রফেশনে হয়তো বা হয় না। শিল্পের যেমন কোনো মূল্য হয় না, তেমনি আশীর্বাদেরও কোনো মূল্য হয় না। একদমই হয়। আপনি অত্যন্ত ভালোবেসে এই কাজটা করেন বলেই হয়তো এতদিন ধরে এই প্রফেশনে রয়েছেন। আমি বলবো যে যারা ধরুন আপকামিং শিল্পী আমাদের, যারা করতে চায় এই কাজটা, তারা নিজেদের প্রফেশন হিসাবে যদি এই কাজটাকে বেছে নেয়, তাদের মধ্যে ঠিক কী কী স্কিলস থাকা উচিত বা কী কী গুণ থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় শিল্পীর ধাঁচ বলুন আর জাত বলুন, সেটা একদম জলের মতো হওয়া উচিত। মানে আপনি যে পাত্রে রাখবেন সেটার আকার যদি ধারণ করতে শিল্পী না পারে, তাহলে একটু অসুবিধে। শিল্পীকে রিজিড হলে হ্যাঁ, সেটা কিন্তু খুবই শক্ত হয়ে যাবে শিল্পীর কাছে। তাই প্রথম দেখুন, স্কিল তো প্রচুর দরকার, আপনাকে শিখতে হবে আপনাকে কীভাবে আপনি হাতুড়ি চালাবেন, কীভাবে ছেনি চালাবেন, কী করে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে একটা পাথরকে রূপ দেবেন, সেটা তো অবশ্যই শেখার ব্যাপার। কিন্তু তার সাথে শিল্পীর অ্যাডাপ্টেবিলিটিটা খুব দরকার, অবজারভেশন দরকার। দেখছি আমি একজন বসে আছে, একটা পাথরের উপরে প্রথমে তো ড্রয়িং করতে হয়, কোনো কিছুই আমাকে যদি সেটার থেকে তৈরি করতে হয়, সেই ড্রয়িংটা করার জন্য একটা অবজারভেশন দরকার। সেই অবজারভেশনটা দরকার একজন শিল্পীর, যে প্রতিটা মানুষকে দেখা, সেটা বেশিরভাগ আর্ট ফর্মের ক্ষেত্রেই হয়তো বা দরকার। আর ওই বললাম, আপনার কাছে শিল্প মানে? আমার কাছে শিল্প মানে এখনো অবধি আমার যা জীবন চলছে, আমার কাছে বেঁচে থাকার একটা সাধন বলতে পারি। হ্যাঁ, কারণ অভিনয় হোক বা গান হোক, যেটা আর আমার আমি ছবিও আঁকি, ছবি আঁকা বা ভাস্কর স্কাল্পটিং হোক, সব ক্ষেত্রেই ওটা আমার জীবনটাকে আরও সমৃদ্ধ করে। আমি প্রতিদিন বেঁচে থাকার মধ্যে উৎসাহ দেয়, আমাকে খুশি রাখে। মানে দিনের শেষে কাজটা করে আপনি একটা তৃপ্তি পান আর কি। অবশ্যই। মানে এখন কিউবিক্যাল বা যে কোনো জবের মানুষের মধ্যে বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে, সেটা হলো জব স্যাটিসফ্যাকশন নেই। একদমই তাই। মানুষ যেন ঘাড় ধরে ওই সোমবার যাচ্ছে এবং ওই শুক্রবার শনিবার করে ফিরছে, আর ওই অপেক্ষা করছে ওই একদিন ছুটি। আমার কাছে হয়তো বা সেটা আমি পাইনি। আমার খুব ভালো লাগে কাজটা করতে। স্বাধীনতা তো অবশ্যই আছে, তো আছেই, কিন্তু ভালোবাসাটা অনেকটা আছে। আপনি যেটা বললেন যে স্বাধীনতা তো একটা আছে, কিন্তু আপনি যেহেতু অর্ডার নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে টাইম লিমিটস থাকে। কোনো সময় এমনও হয় যে এখন আর কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু তাও করতে হয়। তখন সেই বিষয়টা কিভাবে ডিল করেন?
কীভাবে ওই যে ওই ওই তখনই ভালোবাসাটার দরকার পড়ে। হ্যাঁ, যদি আমার ভালোবাসাটা না থাকে তখন আমি কিন্তু অনেক কিছুই করতে পারবো না। যেমন আমি রাতে গিয়ে অনেক সময় আমার লেট নাইট কাজ করতে হয়। হ্যাঁ, সেটা শুধুমাত্র যে কাজের প্রেশারের জন্য তা নয়, ওই কাজটা করতে ভালো লাগে বলে, ভালোবাসি। দিনের কোন সময় কাজ করতে সব থেকে ভালো লাগে? দিনের আমি সকালবেলা খুব মর্নিং পারসন নই আমি। আচ্ছা, সত্যি কথা বলতে আমি ভোরে আমাকে যদি কেউ উঠিয়ে দেয়, আমি সারাদিন আমি ড্রাউজিনেসেই আমার চলে যায়। আমি একটু দেরিতে উঠি। হ্যাঁ, হ্যাঁ, লেট আমি কাজ করি, রাতে লেট নাইট কাজ করি, দিনের বেলাও তবে আমার একটু নিরিবিলিতে ভালো লাগে। রাতের পরিবেশটা একেবারে শান্ত থাকে, মানে সেই ঘড়ির আওয়াজটুকু শুনতে পাওয়া যায়, সেই পরিবেশে কাজ। একটা শান্তির পরিবেশের প্রয়োজন হয় শিল্পের জন্য অবশ্যই। এখনো পর্যন্ত যে সমস্ত মূর্তি বানিয়েছেন আপনি, তার মধ্যে আপনার করা শ্রেষ্ঠ কাজ আপনার কোনটাকে মনে হয়? এটা খুব শক্ত বলা, কারণ হচ্ছে প্রতিটা কাজই আমার মনে হয় যে এটা ভালো হলো না। এটা সত্যি, এটা আমি কোনো বিনয় করে বলছি না। প্রতিটা কাজের মধ্যে আমি নিজে যে খুঁতখুঁতে মানুষ, প্রতিটা কাজ আমি যখন ডেলিভারি হয় বলতে এই জায়গাটা ঠিক হলো না, তো পরের বার হয়তো বা সেটা রেকটিফাই করার চেষ্টা করি। তাই ওইভাবে আমার সেরা কাজ সেটা হয়তো বা যারা আমার থেকে মূর্তি নিয়েছেন বা যারা আমার মূর্তিগুলো দেখেছেন তারা হয়তো বা সেটা বলতে হবে। আমার বলাটা খুব শক্ত, কারণ আমার কাজ একটাও ভালো না। আচ্ছা, আপনি বলছেন যে আপনি অর্ডার নিয়ে কাজ করেন, নিজের শখে কোনোদিন বানিয়েছেন মূর্তি? হ্যাঁ, প্রচুর। আমি প্রচুর নিজের শখে, কারণ যারা অর্ডার দেয় সবটাই গতানুগতিক কাজ, যে ঠাকুর দেবতার মূর্তি বা কোনো মহাপুরুষের মূর্তি। তো সেক্ষেত্রে আপনার নিজের চয়েস কোনটা, যে কি ধরনের পাথরের কাজ আপনি করতে ভালোবাসেন? আমি খুব পছন্দ করি হিউম্যান অ্যানাটমি। আমি মানুষের যে অবয়বটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগে। আচ্ছা, হ্যাঁ, তার চোখ, নাক প্রতিটা মানুষের আলাদা। আমার সেই কাজটা করতে খুব ভালো লাগে, কিন্তু সেই কাজটা করার সুযোগটা একটু কম, তাই নিজে ওসব করি। সেটা পোর্ট্রেট আঁকা হোক বা স্ট্যাচু বানানো হোক, বা সেগুলো আমি ওসব নিয়ে একটু নাড়াঘাটা করি ড্রয়িংয়ে। মানে হাতে যদি আমার খাতা কলম থাকে তাহলে আমি ওই কিছু না কিছু স্কেচ করি। ড্রয়িংও করেন তার মানে আপনি? হ্যাঁ, করি। আরও একটা অ্যাড হলো, হ্যাঁ, একসময় আমি অভিনয়, গান, স্কাল্পটিং, পাশাপাশি পেন্টিং। একসময় প্রফেশনালি আমি পোর্ট্রেট আঁকাতাম, মানুষের ছবি মানে আঁকতাম। সেটা স্কুল জীবনে, সেটা পকেট মানির জন্য সেটা করতাম। আমরা দেখি যে বিদেশের রাস্তাঘাটে অনেক সময় অনেকজন ওই মানুষের অবয়ব এঁকে টাকা নেয়, মানুষ এইভাবে জীবনযাপন করে, কিন্তু বাংলায় সেটা দেখা যায় না। হ্যাঁ, বাংলায় দেখা না যাওয়ার কারণ অনেক কিছুই হতে পারে, তবে হয়তোবা এখনো শিল্পীকে হয়তোবা ততটা জাস্টিফাই করা হয় না। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে বলতে গেলে যে কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়তোবা প্রতিটা প্রফেশনের একটা শ্রেণী বিন্যাস করে দেওয়া হয়েছে। যেমন অমুক 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 হলে, অমুক পেশায় থাকলে তারা অনেকটা উঁচুতে। এই শ্রেণীবিন্যাসটা হয়তো বা ভাঙা দরকার, কারণ প্রতিটা পেশার নিজস্ব গুণ এবং নিজস্ব জায়গা আছে, এবং তাকে প্রতিটা পেশার মানুষকে দিয়ে কিন্তু এই সমাজটা তৈরি। তাই এই শ্রেণীবিন্যাসটার জন্যই কোথাও হয়তো বা শিল্পীদের। আপনি তো এখন এই ভাস্কর্য শিল্পটাকেই আপনার প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি জানি না ভবিষ্যৎ পরিকল্পনা কি, কারণ হচ্ছে আমি সত্যি আমি এর মধ্যে কি করে এসে পড়েছি সেটাও আমি জানি না। তো তাই অবশ্যই এই কাজটাকে আমি আরও অন্য মিডিয়ামে কাজ করতে চাই। আমি এই স্কাল্পটিংয়ের প্রচুর মিডিয়াম আছে। হ্যাঁ, তো আমি আরও এক্সপ্লোর করতে চাই, এবং সেটা বাড়িতে এক্সপেরিমেন্ট চলছে। ভবিষ্যতে শেখানোর কোনো প্ল্যানিং কি রয়েছে, যে স্কুল খোলা বা এই ধরনের কিছু? স্কুল খোলার জন্য আমি বললাম যে আমাকে নিজেকে আরেকটু শেখাতে হবে এবং চুল কিছু পাকাতে হবে। কিন্তু ভবিষ্যতে প্ল্যানিংটা রয়েছে? অবশ্যই করব, এটা আমার খুব ইচ্ছে আমার শেখানোর, এবং অনেকদিন আমার স্বপ্ন অবৈতনিক কিছু করার। হ্যাঁ, শিল্প তো এইভাবেই বেঁচে থাকে।
মানে আমি যেটুকু শিখেছি তাদের কিছু ছোট ছোট শিল্পীর মধ্যে যেন, মানে আমি একদম ছোট শিল্পী বলতে বয়সের কথাই বললাম, তাদের মধ্যে যেন আমি কিছুটা বীজ রোপণ করে দিয়ে যেতে পারি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। রায়গঞ্জ বা রায়গঞ্জের বাইরের কোনো মানুষ যদি আপনার সাথে এই মূর্তি তৈরির জন্য যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? রায়গঞ্জে আমার একদম রায়গঞ্জ শহরের উপকণ্ঠ বিদ্রোহী মোড়ে আমার একটা আউটলেট আছে। এছাড়াও আমার ফেসবুকে আপনার আউটলেটের নামটা একটু? আমার আউটলেটের নাম স্বপ্না মার্বেল মূর্তি। তো ওটা একদমই বিদ্রোহী মোড় যুবশ্রী কালী মন্দিরের পাশে। আর আমাদের ওয়ার্কশপ আছে গোয়ালপাড়ায়। এছাড়া ফেসবুক প্রোফাইলের মাধ্যমেও আমাকে যোগাযোগ করতে পারেন। স্বপ্না আর্ট অ্যান্ড কালচার পেজ আছে আমাদের। আপনার ফোন নাম্বারে কি কেউ যোগাযোগ করতে পারে? হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে। নাম্বারটা হলো আমার 7908175116। অনেক ধন্যবাদ শ্যামসুন্দর দা আপনাকে ট্রাইব টিভি বাংলায় এতটা সময় দেওয়ার জন্য। আজকের আমাদের এই আড্ডার পর্ব এখানেই শেষ করছি। আরও একটি বিশেষ অতিথির পর্ব নিয়ে দেখা হচ্ছে পরবর্তী সময়ে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।